দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শরীরটা একটু খারাপ বলে সকালবেলা আপনাদেরকে কোনো সংবাদ দিতে পারিনি, তারপর চেষ্টা করছি দুপুরে আপনাদেরকে ব্রেকিং সংবাদগুলো দেওয়ার। আজকে মূলত আমি দুটো প্রসঙ্গে কথা বলবো। বাংলাদেশে সংবিধান নিয়ে কেন কামড়াকামড়ি চলছে, আর ইরান আমেরিকা প্রসঙ্গে সর্বশেষ অবস্থাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমি বাংলাদেশের সংবিধান নিয়ে খুব বেশি লম্বা করবো না, অল্প কিছু কথা বলতে চাই। আসেন আমরা প্রথমে বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য শুনে আসি। আজকে যে বিএনপি ক্ষমতা এসছে, সেই বিএনপির প্রধান নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া সংবিধান নিয়ে কি বলেছিলেন আমরা এক নজর শুনে আসি। গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন দেশ রক্ষা পেলে, তাহলে গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান আপনারা যে বক্তব্যটি শুনলেন বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক জনসভার বক্তব্য। তিনি কি বলছেন স্পষ্ট আপনারা শুনেছেন যে এই সংবিধান হলো আওয়ামী লীগের ইশতেহার, এবং বিগত 15.5 বছর ধরে এই সংবিধানের 14 গোষ্ঠী উদ্ধার করেছিল বিএনপি আর জামাত, এবং এই সংবিধান সংস্কার নিয়ে ইউনূস সরকারের আমলে কোটি কোটি টাকা বাজেট খরচ করে যে আলোচনাগুলো হয়েছিল, কমিশন গঠন করে সেখানে, এবং বিএনপির ফর্মুলায় যে গণভোটটি হয়েছিল, ক্ষমতায় বসে কেন যেন বিএনপি আর গণভোটের রায় মানতে চাইছে না, সংবিধান পরিবর্তন করতে চাইছে না। একটা প্রশ্ন আসতে পারে না, তাদের যে নেত্রী, যিনি এই দলটির প্রধান ছিলেন, হয়তো বেঁচে থাকলে তিনি আজ প্রধানমন্ত্রী হতেন, তিনি যে জনগণকে আশ্বাস দিলেন যে তার জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগের ইশতেহার এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, একজন মরহুমা নেত্রীর কর্মীরা, তার সন্তান, তার দলের নেতারা তার শেষ ইচ্ছাটাকে মূল্যায়ন করছে না। এত বড় বেইমানি বেগম খালেদা জিয়ার সাথে কি করবে বিএনপি? প্রশ্নটা আমরা রাখতে পারি। আমাদের গতকালকে পার্লামেন্টে, আমি যদিও বাংলাদেশের সংবাদ খুব কম দেখা হয়, বাংলাদেশের এই কুরাজনীতি আমার পছন্দ হয় না, তো পার্লামেন্টে কালকে অনেক সরকার পক্ষের কথা, বিরোধী পক্ষের কথা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুকরো টুকরো অংশগুলো শুনেছি। আন্দালিব রহমান প্রার্থীর একটা বক্তব্য শুনেছি। পরবর্তী দেখলাম তিনি বেরিয়ে যাওয়ার সময় তারেক রহমান তাকে খুব খুশিভাবে আদর করছেন, তাকে তিনি মির্জা ফখরুল ইসলাম হাত বাড়িয়ে দিয়েছেন আন্দালিব রহমান প্রার্থীর কাছে। আন্দালিব রহমান প্রার্থী তার হাতটা ধরার সময় পাননি, কারণ তারেক রহমান তাকে উষ্ণভাবে আদর করছেন বা তাকে এই বক্তব্যের জন্য হয়তো বা উৎসাহ দিচ্ছিলেন, তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, সেটাতে সে ডগমগ ছিলেন। পার্থ ভাই একজন বেসিক্যালি ভদ্রলোক, মেধাবী রাজনীতিক, তার কাছ থেকে, কারণ সে আমার সাথে পার্সোনাল সম্পর্ক খুবই ভালো মানে খুবই ভালো, আমরা একসময় অবসরে হিউজ আড্ডা মারতাম, কিন্তু তখন তিনি ছিলেন বিরোধী শিবিরের একজন অন্যতম মুখপাত্র, সংসদে আলোচনা বা ঝড় তোলা একজন নেতা। কিন্তু কালকে তার বক্তব্য শোনার পর আমার মনে হয় না যে এই পার্থ ভাই সেই পার্থ ভাই, তাকে আমি চিনি বা তিনি যেটা রাজনৈতিক আদর্শ লালন করেন এটা আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে তিনি রাজনীতি করতে এসছেন, রাজনীতি করবেন মূলত জনগণের ইচ্ছা আর রাষ্ট্রের মধ্যে সংস্কার বা তরুণ প্রজন্মের জন্য যে আন্দালিব রহমান পার্থ একটা আইকন হবে, সে বিষয়গুলো তার বক্তব্যে পাইনি। তিনি বিগত সময় কি বলেছিলেন আসলে আমরা এক নজর দেখে আসি, আর আজকে কি বলছে সেটা তো আপনারা শুনেছেন। বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে, গণতন্ত্র উপর এই দেশ থেকে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে এই ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন, যত দামি বাবুর্চি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন, বাবুর্চি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না, সে গাড়িও গন্তব্যে যাবে না। আমি মনে করি সবার উপর মানুষ সত্য, ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয়। আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যে সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না। প্রথমে বক্তব্যটি শুনলেন, এই সংবিধানকে নিয়ে তিনি কি বক্তব্য করেছিলেন আর আজকে কি বক্তব্য দিয়েছেন। প্রশ্ন হলো, তারা যখন বক্তব্য রাখেন তারা ভুলে যান যে বক্তব্যগুলোর রেকর্ড থাকে, এই বক্তব্যগুলো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আর্কাইভ হয়ে থাকে,
বিরোধী শিবিরে থাকার সময় তারা যে বক্তব্যগুলো দেন, সরকারে এসে সেই বক্তব্যগুলোর পুরো উল্টোটা হয় কেন? 24-এ যে গণ অভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, এতগুলো মানুষের প্রাণ গেল, এটা কি স্রেফ বিএনপিকে ক্ষমতায় বসার জন্য, সালাউদ্দিন ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য? তাই যদি হবে তাহলে 15.5 বছর বিএনপি জবাব হাসিনার একটা পশম ছিঁড়তে পারলো না কেন? সবচেয়ে বড় দুঃখজনক যে ব্যাপারটি সেটি হলো আজকের যে বিএনপিকে দেখছি, কেন যেন আমার মনে হয় যে এরা সরকারে বসে আওয়ামী লীগ হয়ে যায়। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল কেন যেন সরকারে বসলে আওয়ামী লীগ হয়ে যায়। তাহলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, স্বৈরাচার যে আমরা বলেছি, এটা তো ভুল করেছে, অন্যায় করেছে। সরকারে বসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ার এক হয়ে যায় কেন? এই বিএনপি গণভোটের জন্য এত কাহিনী করলো। সংবিধান এটি একটা কি বলবো, যে ইউনূস সরকার যেভাবে এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন গণপরিষদের মাধ্যমে, এটিকেও বাধা দেওয়া হয়েছে। জাতীয় সরকারের প্রশ্নটিও বাধা দিয়েছিল এই বিএনপি। তারা বলেছিল গণভোট দিতে। সেই গণভোটটি দেওয়ার পরও 68 থেকে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, আর মাত্র 51% ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় বসছে। তো 51%-এর চেয়ে কি 68 বা 70% মানুষ কম ছিল? তাহলে গণভোটের পক্ষে যে এত মানুষের মত ছিল, সেটাকে কি করে অ্যাভয়েড করছে বিএনপি সরকার? দেখেন, একটা সহজ কথা বলি, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, এনসিপি করেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আপনার বক্তব্যে আপনি সৎ থাকেন, আপনার আদর্শে আপনি সৎ থাকেন, জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই ব্যাপারে আপনি সৎ থাকেন। রাজনীতির জন্য সকালে একটা বলবেন, বিকালে একটা বলবেন, রাজনীতি তো আপনাকে করতে হবে। 15.5 বছর পর হাসিনা কোথায়? তার দল এবার নির্বাচনই করতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে এটা কেউ কল্পনা করেছে? কিন্তু হাসিনা সেই কাজটি বা হাসিনার সেই পরিণতির প্রধান কারণ হলো হাসিনা কারো কথা শুনতো না। তিনি স্বৈরাচার হয়ে উঠছিলেন, ফ্যাসিস্ট হয়ে উঠছিলেন। বিএনপি কি সেই পথে হাঁটবে? তাহলে বিএনপি থাকুক না কয়েক বছর সরকার, সমস্যা নেই, তারপর চিরতরে মুছে যাক। এই কি বিএনপির লক্ষ্য? যে তারেক রহমান লন্ডনে বসে এত সংস্কার, এত গঠনমূলক বক্তব্য দিয়েছেন, 31 দফা ঘোষণা করেছেন, সেগুলো কোথায় গেল? জনগণ কি ভাববে যে বিএনপি বিরোধী দলে যা থাকলে যা বলে, সরকারে আসলে তা করে না? এই জনগণকে এই ধারণাটা কি বিএনপি দিতে চায়? আমাকে একজন প্রশ্ন করেছেন, আপনি তো বিএনপির পক্ষের লোক। আমি বিএনপির পক্ষের লোক, কিন্তু নির্বাচনের পরের বিএনপির এই চিন্তা বা আদর্শের পক্ষের লোক নই। কারণ সততা না থাকলে সেই রাজনীতির গন্তব্য সঠিক জায়গায় পৌঁছায় না। বেগম জিয়া বা জিয়াউর রহমানের যে নির্দেশিত বিএনপি, আজকের বিএনপিকে সেরকম লাগছে না। এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে যে বিএনপি ক্ষমতায় বসলো, তারা ভুলেই গেছে 24-এ কিছু হয়েছে, একেবারে বেমালুম ভুলে গেছে। তারা হাসিনার পরিণতি একেবারেই ভুলে গেছে। এটা খুব অবাক বিষয় না? কি করে সম্ভব বলেন? বিএনপির ভাগ্যে কি হাসিনার পরিণতি আসতে পারে না? বিএনপির ভেতরে তাবৎ বড় বড় নেতারা, ছাত্রদলের সাবেক অনেক প্রধান, শাহাবুদ্দিন লালটু, ছাত্রদলের সাবেক সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি তার সোশ্যাল মিডিয়া লেখাগুলো পড়ছি, অসাধারণ লিখছেন তিনি, বলছেন সত্য কথাগুলো। কারণ তিনি কানাডার মতো জায়গায় ডক্টরেট করেছেন। তার মস্তিষ্কের মধ্যে আধুনিক চিন্তা, রাষ্ট্র চিন্তা, জনগণের চিন্তা প্রবেশ করেছে। কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করেন, তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় বসবো, তারপর সারা জীবন নিজেই ক্ষমতায় থাকবো। এই বিএনপি মনে করে যে এই সংবিধান মানলে তারা আগামীতে নির্বাচনে পার পেতে কষ্ট হবে। ঠিক যে চিন্তাটা শেখ হাসিনা করতো। এই বিএনপিকে আজকে যা করছে, কেন যেন মনে হয় যে এগুলো ওপারের থেকে আরেকটি দেশের ফর্মুলা বিএনপি করছে। কেন যেন মনে হয় বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাকে এই বিজয়টা কারো কাছ থেকে ছিনিয়ে ইস্টাবলিশমেন্ট বা ওই পার তাকে উপহার দিয়েছে, সারপ্রাইজ হিসেবে দিয়েছে। তাই বিএনপি তাদের আনুগত্য করছে, এরকম মনে হচ্ছে কিনা বলেন? এতগুলো প্রতিশ্রুতি আপনারা আমাদেরকে দিলেন, আমরা তো আপনাদের দল দাস না যে আপনারা যা বলবেন তাই করব। আমাদেরকে তো আল্লাহ একটু বিদ্যা বুদ্ধি দিচ্ছে, দেশপ্রেম দিচ্ছে, জনগণের প্রতি তো আমাদের একটা কি বলবো, যে আত্মবিশ্বাস নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হয়। জনগণ আমাদের কথা শোনে। আমাদের যে কনফিডেন্স লেভেলটা তো কমে গেছে বিএনপির জায়গায়, এটা কি বিএনপি বুঝতে পারছে? বিএনপির ভেতর থেকে যে আওয়াজ উঠছে, বিএনপি কি বুঝতে পারছে? বিএনপির বহু নেতা কর্মী, ভোটাররা আগামীতে বিএনপিকে বেঈমান হিসেবে চিহ্নিত করবে, এটা কি বিএনপি বুঝতে পারছে? দলটা চালাচ্ছে কে আসলে? তারেক রহমান না সালাউদ্দিন ভাই? এই প্রশ্ন উঠছে। পার্লামেন্টে আমরা তারেক রহমানকে এই বিষয়ে খুব একটা কথা বলতে দেখি না, শুধু মুচকি মুচকি হাসতে দেখছি। তবে তারেক রহমান সঠিক পথে হাঁটবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু কারো অদৃশ্য চাপ তার উপরে আছে বা বিএনপির উপর আছে, সেটাও আমাদের কাছে মনে হচ্ছে। দিন শেষে বিএনপিকে এই সংবিধান, এই গণভোটের রায় মেনে নিতে হবে। কারণ হাসনাত আব্দুল্লাহরা ঘোষণা দিয়েছেন, তারা রাস্তায় বা রাজপথে বড় আন্দোলন নিয়ে শীঘ্রই নামছেন। 2 তারিখে বড় আন্দোলন শুরু হতে যাচ্ছে আগামীকাল। এই আন্দোলন বিএনপিকে আবারও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে যেন বাধ্য না করে,
এটা বিএনপিকে অগ্রিম বুঝতে হবে। যারা বিএনপি করেন মাথা মোটা হয়েন না, দলটার চিন্তা করেন। দলটা এবছর না, দলটাকে আরেক ট্রামে আসতে হবে, তারপরও টিকে থাকতে হবে। হাসিনার মতো পুরো দেউলিয়া হয়ে যেন না যায় বিএনপি, কারণ বিএনপিকে আমরা ভালোবাসি। দর্শক, আসি আমরা ইরান আমেরিকা প্রসঙ্গে। প্রথম যে খবরটি দিচ্ছি, ইরান সৌদি আরবে মার্কিন বেশ কিছু টার্গেটে ব্যাপক অ্যাটাক করেছে। আমি যে ফুটেজগুলো দেখেছি সেখানে দেখলাম যে মার্কিন বেজ বা ঘাঁটিতে এত বড় ম্যাসিভ অ্যাটাক করেছে যে শত শত হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে 2 শতাধিক মার্কিন সেনা বা মার্কিন সংশ্লিষ্ট কর্তারা হতাহত হয়েছেন, 2 শতাধিক। ইরান কি করেছে, তাদের দেশের উপর সৌদি আরব থেকে যে পাইলটরা যুদ্ধ বিমান উড়িয়ে এসে অ্যাটাক করেছিল সেই সব পাইলটের ডাটা তথ্য, নাম ঠিকানা সব বের করেছে ইরান। এরা কে কোন দেশে থাকে সেই তথ্য পেয়ে গেছে ইরান। এরপর সৌদি আরবের ভেতরে সেই পাইলটদের ঠিকানা ধরে ড্রোন এবং মিসাইল দিয়ে হিট করেছে ইরান। বুঝতে পেরেছেন, একজন পাইলট আরব দেশের ভেতর থেকে যুদ্ধ বিমান উড়িয়ে এসে ইরানে আক্রমণ করেছে। তার পুরো 14 গোষ্ঠীর ঠিকানা বের করে ফেলেছে ইরান, বের করে তাদের টার্গেটে হিট করেছে। বলছে যে বেশ কজন পাইলটকে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান, যারা F-35 বা F-16, F-15, F-18 এগুলো নিয়ে ইরান এসে অ্যাটাক করেছে। ইরান বলছে যারা আমার দেশের ভেতরে আক্রমণ করেছে তাদের সকলের ঠিকানা আমরা বের করছি, ধারাবাহিক তাদেরকে আমরা ওপারে পাঠাবো। ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন এখন বড় রকম বিপদে। অ্যামাজন যে ওয়েবসাইট, তার হেডকোয়ার্টারে, হেড অফিসে হিট হয়ে গেছে আরবে। ইলন মাস্কের যে স্টারলিংক, এটার দপ্তরে হিট করার ঘোষণা দিয়েছে ইরান। বলছে এটি মানে কালো পথে, কালো বাজারি করে ইরানের মধ্যে স্টারলিংক দিয়ে শত্রুদেরকে ইন্টারনেট সাপোর্ট দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। এবং এটির যে সার্ভার সিস্টেমগুলো ইরানে এসছিল, প্রায় কয়েক হাজার সিস্টেম ইরান ধরে ফেলেছিল, এগুলো ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি এবার ইলন মাস্কের যে অফিস আরবে আছে সেখানে টার্গেট করতে যাচ্ছে ইরান, এই ঘোষণাটিও দিয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ব্যাপক অ্যাটাকের খবর পাওয়া গেছে এবং শত্রু দেশটির ভেতরেও ব্যাপক অ্যাটাকের খবর পাওয়া গেছে। ইরান এখন তার শত্রুকে এমন ভাবে ঘায়েল করতে চায় যাতে ডিমরালাইজ হয়ে যায় তাদের শত্রুরা। তাদের নিউজ মিডিয়া প্রচার করছে কি জানেন, ইরানের মার্কিন সেনারা তাদের পরিবারকে ধরে হাউমাউ করে কাঁদছে যে আমরা এই যুদ্ধে যাচ্ছি বিনা টার্গেটে, আমাদের কোনো গোল নেই, আমেরিকার কোনো গোল নেই, এটা হলো ইসরায়েলের গোল আর আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, হয়তো আমরা ফিরে নাও আসতে পারি। ইরান কি বলেছে, তোমরা আসবে নিজের পায়ে হেঁটে কিন্তু যাবে কফিনে করে। মার্কিন সেনাদের ইরান হুমকি দিয়েছে। বলা হচ্ছে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে, খার্ক আইল্যান্ড হবে আমেরিকার জন্য মৃত্যুকূপ, ইরান ঘোষণা দিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করতে পারেন। দর্শক, আপনাদের একটা ভিডিও দেখাই, কালকে এই ভিডিওটা দেখাবো করে আমি বারবার ভুলে যাই, সেই ভিডিওটা আজকে একটু দেখাই যে ইরানের মিসাইল শত্রু দেশটিতে হিট করছে। যখনই শত্রুর ইন্টারসেপ্টর ইরানকে টার্গেট করে উড়ে আসে, সেটি কিভাবে মাঝ পথে গতি পরিবর্তন করছে। পৃথিবীর ইতিহাসে মিসাইলের এটি প্রথম কোনো ক্যারিশমা আমরা দেখলাম। আসেন সেই ভিডিওটা এক নজর দেখি। আপনারা ফুটেজটা আবার খেয়াল করেন, উপর থেকে একটা মিসাইল আসছে, নিচ থেকে ইন্টারসেপ্টর আসছে। আমি আবার দেখাচ্ছি, হঠাৎ করে ওই মিসাইলটা সোজা চলে গেল ইন্টারসেপ্টর, ইরানের মিসাইলটা এসে সেখানে গতিপথ স্লো করে দিয়ে উপরে মোড় নিল। আবার দেখেন, এটা আসার কথা সোজা, এটা উপরে কিভাবে মোড় নিচ্ছে দেখেন। দুটো ইন্টারসেপ্টর, একটা নিচে একটা উপরে, দুটো ইন্টারসেপ্টকে কিভাবে ফাঁকি দিয়েছে। ফুটেজটা আরেকবার দেখে তাহলে বুঝবেন, আপনারা খুব মন দিয়ে খেয়াল করেন। মানে ইরানের এই মিসাইলটা দেখে পুরো পৃথিবীর মাথা হাত পড়ে গেছে। এটা কি করে পসিবল? এটা মাঝ পথে একটা রোবোটিক বা একটা কি বলবো রকেট সিস্টেমের, যেটার অগ্রভাগে থাকে ওয়ার হেড, পেছনে থাকে এটাকে মুভ করার জন্য, এটাকে নিয়ে দৌড়ে ছুটে চলার জন্য
আলাদা সফটওয়্যার বা আলাদা মেশিন। এটা খুবই স্পিডে মুভ করে, হাইপারসোনিক স্পিডে অথবা ব্যালিস্টিকের যে আলো কম রেঞ্জ, কিন্তু অগ্রভাগে থাকে এটার ব্যালিস্টিক মিসাইল গুলো, যেটা শত্রুর টার্গেটে ধ্বংস করে। এটা পথে গিয়ে কিভাবে তার গতিপথ পরিবর্তন করতে পারে ইন্টারসেপ্টর দেখে। তো ইরান এইভাবে হিট করছে। সৌদি আরব আমেরিকাকে নিয়ে প্রশ্ন করেছে যে তোমার দেশ যে এতদিন গর্ব করে বলেছিল তোমাদের ইন্টারসেপ্টর দিয়ে সবকিছু ধ্বংস করা যায়, সব প্রতিরক্ষা করা যায়, তুমি এবার তোমার পাইলটদের রক্ষা করতে পারছো না, সেনাকে রক্ষা করতে পারছো না, তোমার ঘাঁটি রক্ষা করতে পারছো না, সিরিজ ইরানের ড্রোন মিসাইল এসে ধ্বংস করছে। তোমরা কি আমাদেরকে ফেক ইন্টারসেপ্টর দিয়েছিল? আদৌ এগুলো কোনো কাজ করে না। নেতা কাকুর দেশটির ভেতরে প্রায় ৮০-৮৫% হিট হয়ে যাচ্ছে। তার মানে ইন্টারসেপ্ট হচ্ছে মাত্র ১৫-২০%, তাও অনেক সময় হচ্ছে না, অনেক পার্সেন্ট 10% ইন্টারসেপ্ট হচ্ছে না। এখন ইরান যেখানে টার্গেট করছে সেখানে হিট করছে। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, ইরান এখন বলছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরান আরো বড় গেম করছে। আপনি জানেন যে পার্লামেন্টে বিল পাশ করে ফেলেছে ইরান, যে এখন থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে সবাইকে টোল দিতে হবে, আর এই টোল হবে ইরানের অর্থনীতির মূল ভিত্তির জায়গা। বুঝতে পারছেন? এখন ট্রাম্প কি বলছে জানেন? ট্রাম্প নতুন করে বলছে আমি আর ইরানের মাইর খেতে পারবো না, তোমাদেরকে ডাকছি, কেউ আসো নাই, আমি ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করে চলে যাব, হরমুজ টরমুজ ছেলে চলে যাব। এখন শুধু একটা বিজয়ের ঘোষণা দিতে চান ট্রাম্প, একটা কিছু চান যেটা দিয়ে ঘোষণা দিয়ে তিনি যুদ্ধ থেকে বেরিয়ে যাবেন, কিন্তু তার হাত পা চেপে ধরছে ইসরায়েল, যে তুমি চলে গেলে তো আমাকে মেরে তক্তা বানায় ফেলবে, তুমি যেতে পারবা না। আমেরিকার ইস্টাবলিশমেন্ট, আমেরিকার পেন্টাগনের জেনারেলরা এই যুদ্ধটা বন্ধের জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ইসরায়েল দিচ্ছে না। ট্রাম্প আটকে গেছে ইসরায়েলের কবজায়। কি করবে এখন? যেটা বলছিলাম যে আজকে আরব আমিরাত, বাহরাইন, কুয়েতের মতো জায়গায় হিট হয়েছে, এবং সৌদি আরবে মার্কিন সেনারা, মার্কিন পাইলটরা কোন কোন বাসায় আত্মগোপন করেছে, কোন হোটেলে আত্মগোপন করেছে, কোন গোপন জায়গায় আত্মগোপনে আছে, সেখানে মিসাইল ড্রোন দিয়ে ইরান হিট করে আসছে। তাদের পুরো লোকেশন ইরানের কাছে চলে গেছে, তাদের অ্যাড্রেস ইরানের কাছে চলে গেছে। তারা আরব বা গালফ কান্ট্রির ভেতরে গিয়ে ড্রোন দিয়ে অ্যাটাক করে আসছে। বুঝতে পারছেন ইরান কোন লেভেলে খেলছে এখন? আমেরিকার সেনাবাহিনীকে পুরো হতাশ করে ফেলছে। তারা যেন এই মধ্যপ্রাচ্য থেকে দ্রুত কেটে পড়ে তার সব রকম ব্যবস্থা এখন ইরান করতেছে। মানে ইরানের মূল টার্গেট যে আমেরিকা যেন বাধ্য হয়ে মধ্যপ্রাচ্য থেকে চলে যায় ইরানের ধোলাই খেয়ে। এখন ইরান সেইভাবে তার কাজ বা তার কি বলবো কমিটমেন্ট দেখাচ্ছে বিশ্বকে। এখন ইরান আর কোনোভাবে আলোচনা করতে রাজি না। ইরান বলছে আমার শর্ত মেনে তুমি চলে যাও, আমাকে আর কোনো বিষয় বুঝিয়ে ঠান্ডা করতে হবে না। তোমাকে যেটা বলছে হরমুজ টোল আদায় করবো, তুমি আর নিষেধাজ্ঞা দিতে পারবা না, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, গালফ কান্ট্রি থেকে তুমি ভাগো, আমার যে শর্ত তুমি মানো, দেন যুদ্ধ বন্ধ, অথবা তুমি কারো পাও ধরে হাত ধরে ইরানের সাথে আর সমঝোতা হবে না। আজকেও আব্বাস আরাকচি বলছে তোমাকে তো ওয়েলকাম করছি, ওয়েলকাম টু হেল, জাহান্নামে তোমাকে স্বাগত জানাই, আসো, আমরা তো অপেক্ষা আছি তোমার জন্য। আসছো না কেন ট্রাম্প তোমার সেনাবাহিনী নিয়ে? ট্রাম্পকে নিয়ে, বিশ্বের পরাশক্তিকে নিয়ে ইরান কিভাবে টিপ্পনি কাটছে বুঝছেন? তার মানে ইরান আরো বড় সারপ্রাইজ দেখাতে অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।